হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা কভার করব রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016। এইবার তোমাদের আজকে ওয়াট টু রিড সেশনে সকালে বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পড়েছো। আমরা কিন্তু এই আর্টিকেলটার উপর বেস করেই কিন্তু আজকের প্রিলিমস বাইটসটা তুলেছি। এবার দেখো কনটেক্সটটা একবার দেখে নাও। কনটেক্সটে কি বলেছে এই আর্টিকেলটার ক্রাক্স কি বলেছে কনটেক্সটে। দেখো রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এসছে। সুপ্রিম কোর্ট কি অবজার্ভ করেছে যে বিএনএস অ্যাক্টে অ্যাডমিনিস্ট্রিং অ্যাসিড আর থ্রোয়িং অ্যাসিড এই দুটো জিনিসকে কিন্তু ডিস্টিংক্ট করে দেখানো হয়েছে। এবার সুপ্রিম কোর্ট কি বলছে যে আচ্ছা তোমরা যদি বিএনএসে ভারতীয় ন্যায় সংহিতা যে একটা আছে তা সেখানে যদি এভাবে দেখাও তাহলে তোমরা রাইট টু পারসন উইথ ডিসেবিলিটিতে এটা করছো না কেন? তাহলে এটাও কিন্তু রাইট টু পারসন উইথ ডিসেবিলিটিতে এই ডিস্টিংশনটা মেনটেন করা উচিত যাতে ভিকটিমদের প্রপার যাতে সেফগার্ড করা যায়। এটাই কনটেক্সট। এইবার আমরা তাহলে ওই নিউজ পেপারের থ্রুতে ওই ধরো এই ওয়াট টু রিডের এখান থেকে আমরা কেন নিলাম রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, এটাই কেন ডিসকাস করবো। দেখো তোমরা যদি ইউপিএসসিতে প্রিভিয়াস এর কোয়েশ্চেন অ্যানালিসিস করো না তাহলে দেখতে পাবে ইউপিএসসি কিন্তু বারবার অ্যাক্ট রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ফর এক্সাম্পল দেখো 2019 প্রিলিমসে কিন্তু দেখো দুটো অ্যাক্ট রিলেটেড কোয়েশ্চেন অলরেডি চলে এসছে। ঠিক আছে, ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট দিয়ে। অ্যাক্ট রিলেটেড যখন নিউজে থাকে কোনো অ্যাক্ট সেখান থেকে কিন্তু হাই পসিবিলিটি আছে কোয়েশ্চেন আসে। তো তোমরা কিন্তু সেইটা মাথায় রেখেই এই পার্টিকুলার টপিকটাকে প্রিপেয়ার করবে। আর এই লেকচারটা দেখা নেওয়ার পরে আমি তোমাদের এটা ইনশিওর করতে পারবো যে তোমাদের কিন্তু এই পার্টিকুলার রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 থেকে যদি কোনো কোয়েশ্চেন ইউপিএসসি প্রিলিমসে আসে তোমরা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা তাহলে এই টপিকটাকে কভার কি করে করব। প্রথমে তো আমরা কনটেক্সট দেখে নিয়েছি। এরপর না যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমরা দেখব প্রথমে যে স্যালিয়েন্ট ফিচার্স কি কি আছে। সেখানে আমরা দেখব লেজিসলেটিভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেন এটা আসলো, কোন কনটেক্সটে আসলো। তারপরে রিসেন্টলি যে এক্সপ্যান্ড করা হয়েছে ডেফিনেশন সেটা আমরা কভার করব। এরপরে কিন্তু আমরা রাইটস অ্যান্ড এন্টাইটেলমেন্টসও দেখব কি কি রাইট একজন পার্সন উইথ ডিসেবিলিটি দিব্যাঙ্গজন পায়। ঠিক আছে, এরপরে অ্যাক্সেসিবিলিটি ম্যান্ডেট, তারপরে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এই পুরো যে অ্যাক্টটা আছে তার প্রভিশনকে কি করে ইমপ্লিমেন্ট করতে হবে তার কিন্তু পুরো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আমরা দেখব। আর এইটার উপর বেস করেই কিন্তু এই কন্টেন্টের উপর বেস করেই প্রিলিমসের এমসিকিউটা আছে তোমাদের কতটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে সেটা চেক করার জন্য। ঠিক আছে, তো কনটেক্সট দিয়ে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এরপর আমাদের যেটা মেন দেখতে হবে যে লেজিসলেটিভ ব্যাকগ্রাউন্ডটা কি আছে। দেখো লেজিসলেটিভ ব্যাকগ্রাউন্ড আগে যে একটা ছিল, আগে কিন্তু অন্য অ্যাক্ট ছিল। কি অ্যাক্ট ছিল? দ্য পারসন উইথ ডিসেবিলিটি ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফুল পার্টিসিপেশন অ্যাক্ট 1995 এর অ্যাক্ট ছিল। এবার কি হয়েছে না 2007 ইন্ডিয়া ইউনাইটেড নেশন একটি কনভেনশন, ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি, এইটাকে কিন্তু র্যাটিফাইড করছে। তারপরে কি হলো একটা ইন্ডিয়ার প্রতি একটা অব্লিগেশন চলে আসলো যে না আমাদের যে এক্সিস্টিং অ্যাক্ট আছে সেটাকে আমাদের চেঞ্জ করে ওই কনভেনশনের যে প্রভিশন সেটা অ্যাকর্ডিংলি কিন্তু নিয়ে যেতে হবে। এই কনটেক্সটে দাঁড়িয়ে কিন্তু রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 কিন্তু পাস করা হয়। বোঝা গেল লেজিসলেটিভ ব্যাকগ্রাউন্ড। এইবার রিসেন্টলি কি হয়েছে না আমাদের আগে যে ডিসেবিলিটি নাম্বার ছিল সেটা 7, রিকগনাইজ ডিসেবিলিটি ছিল সেটা 7 ছিল, বাট সেটাকে কিন্তু বাড়িয়ে 21 করে দেওয়া হয়েছে এই অ্যাক্টের দ্বারা। ঠিক আছে, এবার কি কি দেখো এখানে স্পেসিফাইড ডিসেবিলিটি 21 টাইপের কিন্তু ডিসেবিলিটি এখানে বলা আছে। ঠিক আছে, যেমন দেখো ব্লাইন্ডনেস, লো ভিশন, ঠিক আছে, মাসকুলার ডিস্ট্রফি, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, পার্কিনসন ডিজিজ, এগুলো কিন্তু সব ডিসেবিলিটির মধ্যে পড়ে। এবার যারা এই ডিসেবিলিটি দ্বারা ক্ষতিগ্রস্ত এফেক্টেড তাদেরকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই অ্যাক্টটা। এবার আমরা এর পরে দেখব যে কীভাবে প্রোটেক্টটা করছে। বাট তার আগে একটা জিনিস জেনে রাখবে যে ধরো এখানে 21 ডিসেবিলিটি আছে, এখানে যদি আমরা মনে করি যে আরও 2-3টে ডিসেবিলিটি ইনক্লুড করবো তাহলে কে করবে সেটা? স্টেট গভর্নমেন্ট কি করবে? না, স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু সেই পাওয়ারটা নেই।
সেটা একমাত্র সেন্টার করতে পারে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট রিটেইন দ্য পাওয়ার টু অ্যাড মোর টাইপ অফ ডিসেবিলিটি। ক্লিয়ার? এবার তো আমরা ডিসেবিলিটি দেখে নিলাম। এরপরে যে যারা এই ডিসেবিলিটি দ্বারা এফেক্টেড, তাদেরকে আমরা তাদের যে রাইটস, এন্টাইটেলমেন্ট, সেগুলোকে কি করে প্রোটেক্ট করবো, ঠিক আছে? বা কি রাইটস তারা পাচ্ছে। দেখো, প্রথমে এই রাইটসটা বোঝার আগে তোমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। আমরা এই 21 ডিসেবিলিটি দেখলাম, টাইপ অফ ডিসেবিলিটি। এই টাইপের মধ্যে যারা 40% ওইসব টাইপ দ্বারা অ্যাফেক্টেড, তাদেরই কিন্তু বেঞ্চমার্ক ডিসেবিলিটির আন্ডারে আসছে। এবার যারা এই বেঞ্চমার্ক ডিসেবিলিটির মধ্যে পড়ছে, এবার তাদের জন্য কিন্তু কিছু রাইটস আছে। রাইটস কি? ফার্স্টে এডুকেশনাল রাইট দেখবো। তো 6 to 18 ইয়ার্সের মধ্যে চাইল্ড যারা হচ্ছে এই টাইপের ডিসেবিলিটি দ্বারা এফেক্টেড, বেঞ্চমার্ক ডিসেবিলিটির আন্ডারে আসে, তারা কিন্তু রাইট টু এডুকেশন রিলেটেড রাইট পাবে। আর্টিকেল 21 এ যেটা বলা আছে, সেটা কিন্তু সেই রাইটটা কিন্তু 6 to 14 ইয়ার্স পর্যন্ত দেওয়া আছে। কিন্তু এই অ্যাক্টটার দ্বারা কিন্তু 6 to 18 ইয়ার্স অফ চাইল্ডের জন্য এটা দেওয়া আছে, এডুকেশনাল রাইট। এরপরে কিছু রিজার্ভেশনও আছে। রিজার্ভেশন এডুকেশনেও আছে, প্লাস তোমাদের গভর্নমেন্ট জবেও কিন্তু আছে। দেখো, হায়ার এডুকেশনে কত পার্সেন্ট রিজার্ভেশন আছে? না, 5% রিজার্ভেশন কিন্তু হায়ার এডুকেশনে দেওয়া হবে, ঠিক আছে? আর কাদের জন্য, কোথা থেকে দেওয়া হবে? গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু এই রিজার্ভেশনটা দেওয়া হবে। আর যখন আমরা হায়ার এডুকেশন শেষ করে যখন এমপ্লয়মেন্টের স্কোপের মধ্যে ঢুকছি, এমপ্লয়মেন্ট আন্ডারে আসছে, এমপ্লয়মেন্টের ওখানে রিজার্ভেশন কত আছে? না, 4% রিজার্ভেশন কিন্তু আছে গভর্নমেন্ট স্ট্যাবলিশমেন্ট। বোঝা গেল? এর সাথে সাথে কিছু আছে না, অ্যাক্সেসিবিলিটি ম্যান্ডেটও আছে। তোমরা হয়তো অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গেছো, সেখানে দেখতে পাচ্ছ যে কোনো র্যাম্প ওয়াক এইভাবে কিন্তু নেই, প্রপার সিঁড়ি। তা একজন পার্সন উইথ ডিসেবিলিটি হয়তো সেই সিঁড়ি ভেঙে তো নাও যেতে পারে না। এবার এইসব অফিস, গভর্নমেন্ট অফিস বা পাবলিক বিল্ডিং যাতে মোর অ্যাক্সেসিবল করা যায়, তার জন্য কিন্তু এই অ্যাক্টের আন্ডারে প্রভিশন আছে। আর এটি কিন্তু একটা তার জন্য লিগাল অব্লিগেশন, ঠিক আছে? এর সাথে সাথে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ইভেন আমরা যে এই মোবাইল এত ইউজ করি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এগুলোও কিন্তু গভর্নমেন্টের উপর একটা অব্লিগেশন আছে যে মোর অ্যাক্সেসেবল বানানো, ঠিক আছে? যেমন দেখবে আরবিআই এর একটা অ্যাপ আছে, মানি অ্যাপ। এটিও কিন্তু এই পারপাসেই কিন্তু বানানো, যাতে পার্সন উইথ ডিসেবিলিটির জন্য যে আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ওটা যাতে মোর অ্যাক্সেসেবল বানানো যায়, ঠিক আছে? এরপরে তো আমরা এই রাইটসগুলো জেনে নিলাম যে বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য এডুকেশনাল রাইট আছে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রাইট আছে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে রাইট আছে। কিন্তু এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এবার তার জন্যই কিন্তু প্রপার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কও আছে। ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কি 4টে টিয়ার আছে। দেখো, ফার্স্টে চিফ কমিশনার, স্টেট কমিশনার। এই চিফ কমিশনার বা স্টেট কমিশনার যেটা আছে, সেটা কিন্তু রেগুলেটরি বডি হিসাবে কাজ করে। আর কোনো ধরো গ্রিভেন্সেস আছে, এই গ্রিভেন্স রেড্রেশালের কাজটাও কিন্তু এই চিফ কমিশনার আর স্টেট কমিশনাররা করে। এরপর আসে ন্যাশনাল অ্যান্ড স্টেট অ্যাডভাইজারি বোর্ড। এই বোর্ডের মেন কাজ হচ্ছে পলিসি মেকিং রিলেটেড। বোঝা গেল? এরপর ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে? ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মেন যে কাজ, সেটা হচ্ছে যে সার্ভিসগুলোর কথা বলা হয়েছে, সেই সার্ভিসগুলোকে ডেলিভারি করা, ডেলিভারি অফ সার্ভিসেস অ্যাট গ্রাসরুট লেভেল, ঠিক আছে? আর এর সাথে সাথে কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি লোকাল গ্রিভেন্সও কিন্তু অ্যাড্রেস করে, রাইট? এরপর ধরো এখানে এত কিছু সেফগার্ডের পরেও যদি তারপরেও কোনো অফেন্স, পার্সন উইথ ডিসেবিলিটির বিরুদ্ধে বা কোনো এরকম যদি কোনো অফেন্স টফেন্স হয়, সেগুলো যাতে খুব স্পিডি হয়, কোনো ব্যাকলগ যাতে অতটা ওই ব্যাকলগের কোর্টের ওই ব্যাকলগের মধ্যে দিয়ে যাতে না যেতে হয়, তার জন্য কিন্তু স্পেশাল কোর্টেরও প্রভিশন আছে, এই স্পিডি ট্রায়াল অফ ফর অফেন্সেস কমিটেড এগেইনস্ট পার্সন উইথ ডিসেবিলিটি। বোঝা গেল? এইবার তোমরা প্রিলিমসের এই কোয়েশ্চেনটা সলভ করো। জাস্ট স্ক্রিনটা একবার পজ করো। ঠিক আছে, করেছো? এবার একবার ছোট্ট করে আমি আলোচনা করে দিই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে? দ্য অ্যাক্ট ইনক্রিজড নাম্বার অফ রিকগনাইজড ডিসেবিলিটি ফ্রম 7 to 21 and empowered the state government to add more categories as per regional requirement. হ্যাঁ, 7 to 21 তো করেছে,
বাট স্টেট গভর্নমেন্ট কি মোর করতে পারে? না, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু করতে পারে। আমরা পড়েছি। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে? ইট ম্যান্ডেট 5% রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব অ্যান্ড 4% রিজার্ভেশন ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। বলো এটা ঠিক না ভুল? দেখো, যে সোয়াপ করে দিয়েছে। 5% রিজার্ভেশন কোথায় আছে? হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে। আর 4% রিজার্ভেশন কিন্তু আছে গভর্নমেন্ট জবে। বোঝা গেল? তাহলে এটা রং স্টেটমেন্ট কিন্তু হয়ে গেল। তাহলে 1 and 2 রং। এবার আমরা 3 তে আসি। 3 কি বলছে? এভরি চাইল্ড উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি হ্যাজ এ স্ট্যাটুটরি রাইট টু ফ্রি এডুকেশন আনটিল দ্য এজ অফ 18 ইয়ার্স। দিস ইজ আ রাইট স্টেটমেন্ট। 6 to 18 ইয়ার্সের চাইল্ডদের জন্য কিন্তু, পার্সন উইথ ডিসেবিলিটি চাইল্ডদের জন্য কিন্তু রাইট টু এডুকেশন, এই রাইটটা আছে। আর নরমাল ক্ষেত্রে কত বছরের জন্য? মানে 6 to 14 ইয়ার্স চাইল্ডের জন্য। ক্লিয়ার? তাহলে আনসার কি হয়ে গেল? আনসার হয়ে গেল বি, কারণ কারেক্ট চেয়েছে। যদি ইনকারেক্ট বলতো তাহলে কিন্তু আনসার হয়ে যেত 1 and 2। বোঝা গেল? তো এটাই ছিল আজকের রাইট টু পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্টের সম্পর্কে ডিসকাশন। ঠিক আছে? আর এর সাথে সাথে দেখো সেম কন্টেন্টটা তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে কমফোর্টেবল বা বেঙ্গলি মিডিয়ামে এক্সাম দিতে ইচ্ছুক, তারা কিন্তু সেম কন্টেন্টটা রাইস আইএস এর ওয়েবসাইটে যেয়ে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে? আর এর সাথে সাথে আমাদের আরও যে দুটো ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, ডিপ অ্যানালিসিস আর এডিটোরিয়াল এক্সপ্লেন, যার সাহায্যে আমরা মেইনসের পোর্শনটাকে কভার করি। তোমরা কিন্তু ওটাও রেগুলারলি ফলো করবে, তাহলে মেইনসের প্রিপারেশনও কিন্তু সাইমেন্টেনিয়াসলি হতে থাকবে। ঠিক আছে? আর এই পার্টিকুলার টপিকটার উপর যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমরা কিন্তু আনসার করে দেবো। ওকে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।